আপনার কাছে বর্তমান রাজনৈতিক ইস্যু থেকে অর্থাৎ জাতীয় যে নির্বাচন বাসাইল সখীপুরের, আমি প্রশ্ন রাখতে চাচ্ছি বাসাইল সখীপুরের বর্তমান প্রেক্ষাপটে এবং কি আগেও বিগত দিনের সংসদ নির্বাচনগুলো যতবারই হয়েছে সেখানে এই একাধিকবার বিজয়ী হয়েছে পরীক্ষিত যারা, তারা হলেন বর্তমান সরকারের আমলে, অর্থাৎ যে রাজনৈতিক দলটিকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ঠিক তাদের প্রার্থীরাই অনেক গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তো সেই আসনটাই এই বাসাইল সখীপুর। ইতিপূর্বে কাদের সিদ্দিকী নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তারপর বারংবার কৃষিবিদ ফখর মোহাম্মদ শাহজাহান নির্বাচিত হয়েছে। তো সেই আসনটাই বাসাইল সখীপুরের মানুষ, এই রাজনৈতিক দলের নেতা কর্মী যারা, তারা যদি ভোট সত্যিকার অর্থে দিতে না যায়, ভোট কাস্ট হচ্ছে না। তো পরীক্ষিতভাবে প্রার্থী হিসেবে তারাই বিজয়ী হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দল বলতে আওয়ামী লীগকে বোঝানো হচ্ছে। তো এই সত্যিকার কথা, ভোট দেওয়ার স্বাধীনতা এবং ভোটের ক্লিনিউজের মানুষগুলো প্রার্থী হতে পারে। তো আপনার মাঝে সেই প্রতিবাদী ভূমিকা এবং ভোট দেওয়ার যে নিরপেক্ষতা আপনি সাহসীভাবে বলে থাকেন, এই জন্য আপনি টক অফ দ্য টাউন আলোচনার বিষয়বস্তু হয়েছে। তো এই আলোচনার প্রাপ্তির ক্ষেত্রে তো যদি তাদের নিয়ে আপনি কথা বলেন তাহলে তো আপনিই পাওয়ার কথা ভোট বলে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন, আপনার মন্তব্য? জি, ধন্যবাদ। আপনি যেটি আসলে বোঝাতে চেয়েছেন, এই সখীপুর বাসাইল আসলে আওয়ামী লীগের একটি ঘাঁটি। কারণ এটা পরীক্ষিত স্বাধীনতা পরবর্তীতে শুধুমাত্র 1991 সালের নির্বাচনে যিনি করটিয়ার জমিদার পরিবারের, উনি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন। বাকি সবসময় এটা আওয়ামী লীগের সংসদ সদস্যই হয়েছে। তো এখনো এই এলাকায়, যেহেতু এই এলাকায় মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এবং আওয়ামী লীগের সেই পূর্বাপর কার্যক্রম থেকে এখানে তৃণমূলে তাদের সংগঠন অনেক শক্তিশালী, সেই দৃষ্টিকোণ থেকে তাদের ভোটার অনেক বেশি। এবং বিগত 17 মাসে আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছিল, তারা এখান থেকে পলাতক। বর্তমানে আওয়ামী লীগের যারা রয়ে গিয়েছে তারা নিরীহ কর্মী সমর্থক এবং তাদের ওই রকম কোনো কালিমা নাই যে তারা বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছিলেন। তদুপরি তাদেরও অনেকের নামে মামলা হয়েছে, হয়রানি হয়েছে। তো প্রচুর কর্মী সমর্থক রয়ে গিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এবং তারা ভোটার, তারা বৈধ ভোটার, দেশের নাগরিক। তাদের ভোট দেওয়াটা তাদের নাগরিক অধিকার, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। যদিও এবার তাদের দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। আর বাংলাদেশে ভোট একটা উৎসবের মতো, এই উৎসবে সবাই সামিল হতে চায়। যদিও তাদের প্রার্থী নাই, তারাও তদুপরি তাদের মতো করে প্রার্থী খুঁজে বেড়াচ্ছে যে কাকে ভোট দেওয়া যায়। সেই দৃষ্টিকোণ থেকে তারা বিচার বিশ্লেষণ করে হয়তো আমাকে স্পষ্টবাদী এবং অন্যায়ের প্রতিবাদকারী হিসেবে তারা আমাকে বেছে নিতে পারে। কিন্তু নানান ধরনের বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছে। ভোট নিয়ে অনিশ্চয়তা আছে, কেন্দ্রে সহিংসতার বিষয়ে অনিশ্চয়তা আছে, ভয়ভীতির পরিবেশ আছে। তারা নিরাপদে ভোট কেন্দ্রে যে যে তাদের স্বাধীন মতো ভোট দিতে পারবে কিনা একটা অনিশ্চয়তা বিরাজ করছে। তথাপি শুধু এই কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মী সমর্থকই নয়, আমি আপামর সাধারণ জনসাধারণের কাছেই আমি প্রত্যাশী যে তারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং সুশাসনের পক্ষে তারা এবার রায় দিবে এবং সেই ক্ষেত্রে রায়টা আমার পক্ষে আসবে বলে আমি দৃঢ় বিশ্বাসী। জি, ধন্যবাদ। আপনার সুন্দর বিশ্লেষণধর্মী কথা শুনলাম। তো আমি আরেকটা দিকে যেতে চাচ্ছি। বাসাইল সখীপুরে বিগত দিনে যিনি নির্বাচন করে অর্থাৎ প্রার্থী হিসেবে বিজয়ী হতে পারেনি, সেই বর্তমান বাংলাদেশ বিএনপির যিনি কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আহমেদ আজম খান, উনি কথাগুলো বলে হিসাব করেই বলে, কিন্তু যা হোক তারপরে আমি বলতে চাচ্ছি উনি বলে থাকেন নির্বাচিত হতে পারলে উন্নয়নের কথা বলে থাকেন, আমরা শুনে থাকি। আরেকজন প্রার্থী আছেন যিনি সালাউদ্দিন আলমগীর আছেন, উনি বলে থাকেন দুর্নীতি করবেন না বা কোনো টাকা পয়সা নেবেন না। তো ওনাদের নিয়ে কিছু কথা আমি বলতে চাচ্ছি। প্রথমে একটু পজিটিভ এবং নেগেটিভ দুই সমন্বয়, অর্থাৎ মাঠে যে কথাগুলো হয় সেগুলো আমি বলতে চাচ্ছি। সেটা হলো সালাউদ্দিন আলমগীর রাসেল সম্প্রতি বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই বা শুনতে পাই উনি চা কফি সমাদর হিসেবে তাকে দেওয়া হলে উনি সেটা নেন না, খান না।
তো এই বিষয়টা কিন্তু ওনার যখন পজিটিভ দিক আছে যে দুর্নীতির মধ্যে উনি সংশ্লিষ্টতা থাকবে না, কারো কোনো কিছু নেবে না, এবং কি উনি ঘোষণা দিয়েছেন সংসদের জন্য কোনো গাড়ি নেবে না, জি এই যে বিষয়গুলো। তো এটা কি অনেকে কিন্তু এটাকে নেগেটিভ দিকে নিচ্ছে যে আমাদের বিশ্বাস করে না, আমাদের প্রতি আস্থাটা নেই, আর চাকরি খায় না তার মানে আমাদের বিশ্বাস করে না। যদি সে বিশ্বাসের দৃষ্টিতে না থেকে থাকে, হুম, তাহলে যাদের ভোট নেবে তারা তাকে ভোট দিয়ে পরবর্তীতে কি পাবে, কিংবা অনেক সাংবাদিক গণমাধ্যম কবি তাকে ফোন দেওয়া হলে সেই ফোনও রিসিভ করা হয় না। জি অন্য প্রার্থীদের বেলায় কিন্তু আমরা তা পাচ্ছি না। জি আজম খান সাহেবকে ফোন দিলে উনি ফোন ধরে থাকে। জি আজম খান ভার্সাস সালাউদ্দিন আলমগীর, বিভিন্ন সময় নির্বাচন আচরণবিধির আমরা দেখেছি সুব্রতের বিষয় করে বিভিন্ন অভিযোগ, দুদকে নোটিশ প্রেরণ, এমনকি মামলা, সম্প্রতি গণ সংবিধান মামলা আমরা দেখেছি। তো এই সমন্বয়ে এই যে বরি বা বা অহমিকা বা অনেকে এমপি হয়েই যাচ্ছে এই যে প্রসঙ্গটা, তো এগুলো মানুষের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া। তো সেক্ষেত্রে আপনি ক্লিন ইমেজ এবং কি সাহসী ভূমিকায় কথা বলেন, জি পাবলিকের থিমটা কিছু মেন্টালিটি আপনার দিকে পৌঁছতে আসছে, আকৃষ্ট হচ্ছে। তো এটা শেষ নাগাদ বিজয়ের ক্ষেত্রে আপনি কতটা পার্সেন্ট আত্মবিশ্বাস থেকে আপনি কি বলতে চান, এক্সপ্লেন করেন, মানে ওনাদের প্রার্থীর বিষয়গুলো এক্সপ্লেন করবেন কেমন হওয়া উচিত একজন জনপ্রতিনিধিত্ব হিসেবে, বিশ্ব প্রকৃতির সকলের সাথে মিশে চলতে হবে, জি কেউ কোনো কিছু দিলে সেটা গ্রহণ করতে হবে সম্মান হিসেবে, আমি বলেন। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আমি আসলে যেটা বলতে চাই, আমাদের এখানে শুধু অ্যাডভোকেট আহমেদ আজম খান বা সালাউদ্দিন আলমগীর, রাসেল সাহেব, এই কিংবা জামাতের প্রার্থী জি বা জি অন্যান্য শুধু আমজনতা দলের যারা আছে, ওনারাই নয়, আর ওই যে জামাতের শফিকুল ইসলাম খান সাহেব আছেন, এবং জাতীয় জাতীয় পার্টির পার্টির প্রার্থী আছে। নাসিরুল আলম সাহেব আছেন, এবং ওই যে আলমগীর সাহেব প্রার্থী আছেন। আমি সকল প্রার্থীর প্রতি শ্রদ্ধাশীল, তাদেরকে আমি সম্মান জানাই। এখন আপনি যে প্রসঙ্গগুলো তুললেন, আসলে আমরা ব্যক্তিগত জীবনে আমাদের ব্যবসায়িক জীবন থাকে, রাজনৈতিক জীবন, তারপরে আমাদের কর্মপ্রয়াস থাকে, চাকরি জীবন বা আয় রোজগারের জন্য আমরা বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকি। তো এইভাবে মানুষ নানাভাবে নানাবিধ মানুষের সাথে সম্পৃক্ত থাকে। এখন আমাদের ব্যক্তিগত আচার আচরণ কিভাবে কি হবে না হবে, সেটা আমাদের একান্তই নিজস্ব ব্যাপার, যার যার ব্যক্তিকেন্দ্রিক ব্যাপার। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু একজন রাজনীতিবিদের বৈশিষ্ট্য হওয়া উচিত যে আপামর জনসাধারণ, একদম ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের মানুষ থেকে শুরু করে উঁচু তলার মানুষ যারা আছে সকলের সাথেই সমানভাবে এবং সুন্দরভাবে শালীনভাবে তারা মিশবেন, চলবেন, কথা বলবেন, খাবেন। এটাই একজন জনপ্রতিনিধি, সত্যিকার জনপ্রতিনিধি, যিনি সকল শ্রেণী পেশার মানুষকে প্রতিনিধিত্ব করতে পারবেন, বৈশিষ্ট্য হওয়া উচিত বলে আমি মনে করি। তথাপি আজকের এই সখীপুর বাসাইলের যে রাজনৈতিক মাঠ, আমি খুব অল্প সময় ধরেই মাঠে আছি, এবং আমাদের তো দলও আরো আগে থেকে আসলে আরো ভালো করে তো এটা আমি সেটা আসলে সবার ধারণা। না, সেটা ঠিক আছে, ধারণা যৌক্তিক ধারণা তাদের, এটাকে আমি সম্মান জানাই। তো রাজনীতি আসলে অনেকগুলা বিষয় থাকে রাজনীতির মাঠে, কখন কে কিভাবে বিচরণ করবে সেটা তার রাজনৈতিক কৌশল। এখন যতটুকু হয়েছে আমি আশা করি জনগণের যে স্বতঃস্ফূর্ত সারা আছে, আমি এটাতে একান্তই জনসাধারণের প্রতি খুবই তৃপ্ত, এবং তাদেরকে আমি সম্মান জানাই, মর্যাদা জানাই। বাসাইল সখীপুরবাসী আমাকে যথেষ্ট মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, গ্রহণ করেছে। এবং আপনি যেটা বললেন যে আমি কতটুকু আশাবাদী, আসলে আমার নিয়তি হচ্ছে জনগণের জন্য কাজ করে যাওয়া। আপনি খুব ভালো করেই জানেন আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার অনেক আগে থেকেই কৃষক, শ্রমিক, মেহনতি সাধারণ জনগণের জন্য নানান ধরনের কাজ করে থাকি। আর আমার সুনির্দিষ্ট কিছু কর্ম পরিকল্পনা রয়েছে, কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমি সেগুলো বাস্তবায়ন করছি। আর রাজনীতিতে অংশগ্রহণের পিছনে আমার মূল যে প্রেরণা, সেটি হচ্ছে আমি যদি এই সমাজটাকে উন্নতির দিকে, অগ্রসরের দিকে ধাবিত করতে চাই, নতুন কিছু আইডিয়া নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে বেশ কিছু বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয় সরকারি বেসরকারি পর্যায়ে। এই বাধা বিঘ্নগুলো যেন আমি সহজভাবে অতিক্রম করতে পারি, সেই ক্ষেত্রেই মূলত রাজনৈতিক পরিমণ্ডলে আমার যুক্ত হওয়ার মূল কারণ। আমি বাংলাদেশের এমন একটি ইউনিক আইডিয়া বাস্তবায়ন করতে চাই, গ্রাম এবং শহর মিলে সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র, সমন্বিত নগর উন্নয়ন কেন্দ্র। এখানে সব শ্রেণী পেশার নাগরিকের জন্য যে নাগরিক অধিকার, মৌলিক অধিকার নিশ্চিত হবে, তাদের সুন্দর শালীন শোভন জীবনযাপন নিশ্চিত হবে। আমরা একটি মুক্ত বুদ্ধির চর্চার, জ্ঞান চর্চার একটি সমাজ বিনির্মাণ করব। সেখানে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, ধনী গরিব মিলেমিশে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করবে। সেখানে মানুষের সুকুমার বৃত্তি, তার যে জ্ঞান ভিত্তিক চর্চা, সমাজের যে প্রগতিশীলতা, অগ্রসরতা,
সেই বিষয়গুলোকে সামনে নিয়ে পরিবেশের যে বিপর্যয়গুলো ঘটছে সেগুলো রোধ করে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, নির্মল পরিবেশ যেন বিনির্মাণ করতে পারি, একটি সুন্দর সখীপুর বাসায় বিনির্মাণ করতে পারি, এই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখেই আমি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি এবং আমি জনগণের অনেক সাড়া পাচ্ছি। আমি খুবই আশাবাদী এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাসাইল সখীপুরের জনগণ তাদের একটি সুবিবেচনার স্বাক্ষর রাখবে এবং সেই আলোকে আমরা একটি সুন্দর নেতৃত্ব পাবো এবং তারা আমাকে তাদের বিবেচনায় সুন্দরভাবেই রাখবে বলে আমি আশাবাদী। বিজয়ী হবার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। হ্যাঁ, সুন্দর, আপনাকে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং কি যেটা বাস্তবিক আপনি তুলে ধরেছেন। আমি আরেকটা বিষয়ের দিকে এগিয়ে যেতে চাচ্ছি যে সাবেক সংসদ সদস্য যিনি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অর্থাৎ মুক্তিযুদ্ধের মহান কিংবদন্তি যিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, উনি এই নির্বাচনের প্রার্থিতা অংশগ্রহণ না করে কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ছবি আমরা দেখতে পাচ্ছি যে সালাউদ্দিন আলমগীর রাসেল অর্থাৎ তাকে একটা সমর্থনের বিষয়টা, তো ওনার ভোট প্রাপ্তির ক্ষেত্রে পার্সেন্টেজ কতটা বলে মনে করেন বা আপনি এটা কতটা সাড়া জাগাতে পারে ভোটের ক্ষেত্রে? আসলে আমি এই বিষয়টা নিয়ে মোটেই খুব একটা কথা বলতে চাই না, কারণ হচ্ছে একজন প্রার্থী যিনি নিজেই নির্বাচনে আসতেছেন না, অবশ্যই তার যে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে বলেই উনি নির্বাচনে আসেননি। এখন যিনি নিজেই নির্বাচনের ব্যাপারে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সেই প্রার্থী আরেকজনকে সহযোগিতা করলে সে কতটুকু কামিয়াব হতে পারে এই বিষয়ে আমি সন্দিহান। যে সুন্দর ব্যাখ্যা, আমরা আপনার সঠিক উত্তর আমি ভালো করে পেয়েছি। আর একটা বিষয় হলো শেষ নাগাদ অর্থাৎ যে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন, তো এখানে আপনার যে পারফরমেন্স তাতে মনে করি আপনার 7 দিনেই নির্বাচন কভারেজ করতে পারবেন। কারণ আমি যদিও একজন মিডিয়া কর্মী, তারপরে আমার বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে দাঁড়গোড়ায় টাঙ্গাইলের সব মানে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মেশার এবং মাঠ পর্যন্ত একটু ওকি ঝুঁকি আছে আমার। তো কিছুটা এক্সপেরিয়েন্সের আমি বলতে চাচ্ছি যে আমার মনে হয় আপনি মতো প্রার্থী সারা দেশে হলে 7 দিনে নির্বাচন কভারেজ করা যেত। মানুষকে পারফরমেন্স দিয়ে মানুষকে এটা আপনি মনে হয় আমার সঙ্গে একটু বেশি না, আমি বেশি বলতে চাচ্ছি না, তো আমি দেখেছি অনেকে নির্বাচন। ধন্যবাদ। আপনি আমি যে একটু মিশেও না এই অবজারভেশনটা আমাকে দিচ্ছেন, এটা আমাকে তৃপ্তি দিচ্ছে, আত্মতৃপ্তিও দিচ্ছে। তবে এটা যেন আবার এমন না হয় যে আমি আবার আমার যে কার্যক্রম সামনে সেগুলো থেকে যেন নিজের না অলসতা বোধ বা এটা যেন কাজ না করে। না সেই তো আপনার অবজারভেশন ঠিক আছে, কারণ আমার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আমি অল্পদিন হয় নির্বাচনের মাঠে এসেছি, আমাকে টোটাল নির্বাচন একটা জটিল প্রক্রিয়া, আমি এটা কাজ করতে গিয়ে দেখতেছি। তো আমার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, আগামী 7 দিনের মধ্যে আমি 2 উপজেলাতেই আমার কার্যক্রমগুলো এবং সুন্দর আইন শৃঙ্খলা যে আচরণবিধি আছে সবগুলো মেনে চলেই একটা ভালো পর্যায়ে নিয়ে যাব। কারণ নির্বাচনে খুব বেশি সময় নাই, তার পরবর্তীতে আমি আর 10 দিন সময় পাবো। তো সামগ্রিকভাবেই একটি সুন্দর পরিকল্পনা মাফিক আমি এগোচ্ছি এবং আমি আশাবাদী এই পরিকল্পনার মাধ্যমেই সর্বোচ্চ সফলতার শিখরে পৌঁছতে পারবো। আপনার অবজারভেশন বা অ্যানালাইসিস সঠিক যে ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। আর যেটি বললেন যে সারা দেশের প্রার্থীদের ব্যাপারে, আসলে হচ্ছে কি আমরা রাজনৈতিক নেতৃত্ব তৈরি করার বিষয়ে কখনোই মনোযোগ দিই নাই। আমরা মনোযোগ দিয়েছি দেশের রাষ্ট্র ব্যবস্থা চলবে, আমলাতন্ত্র আছে, রাজনৈতিক দল আছে, এটার যে গুণগত পরিবর্তন করা দরকার এবং সৎ মানুষ, সাহসী মানুষ, তরুণ প্রজন্মের শিক্ষিত তাদেরকে রাজনীতির মাঠে স্থান করে দেওয়া, এগিয়ে দেওয়া যে আমাদের সমাজেরও দায়িত্ব, এই বিষয়টা নিয়ে আমরা কোনোদিন চিন্তা করি নাই। এটা আসলে সারা দেশেই সঠিক নেতৃত্বের অভাব রয়েছে। আমাদের সকলে মিলেই চেষ্টা চালাতে হবে সুশিক্ষিত, সৎ, তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসা, যারা এই আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে সমাজটাকে, দেশটাকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবে। তো সেই দৃষ্টিকোণ থেকে সারা দেশে এই রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু শূন্যতা বিরাজ করছে, তথাপি অনেক তরুণ নেতৃত্ব বেরিয়ে আসছে। আমরা আশাবাদী সামনে আরো অনেক তরুণ নেতৃত্ব বেরিয়ে আসবে। তো আমরা সকলে মিলে সম্মিলিতভাবে এই বাংলাদেশটাকে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর, আপনি সুন্দর ব্যাখ্যা শুনলেন। আসলে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনে যে একজন ইপি সদস্য থেকে শুরু করে বাংলাদেশে এমপি হয়েছেন এমনটা, জি, তো আপনার যে পারফরমেন্স আমি হয়তো একটু বাড়িয়ে বলতে পারি, এটা আমার কাছে বা অন্যদের কাছে কোন দৃষ্টিভঙ্গি সেটা আমি জানি না, তবে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আস্তে আস্তে তিল তিল করে আমি যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেই আলোকে আপনি স্পষ্ট সুস্পষ্ট ব্যাখ্যাগুলো অতি দ্রুত সার্ভিস দিতে পারেন, যেটা একজন সৈনিকের দায়িত্ব। জি, তো সেক্ষেত্রে রাজনৈতিক মাঠে, রাজপথে এমন এমন যোদ্ধারা যদি থাকে, জি, দেশে বারবার দুর্নীতি হানা দিতে পারবে না। জি, 5 বছর পর পর ক্ষমতার বদল হলেও কেউ কারাগারে এবং কি নিশ্চিন্তে
ঘুমাতে পারে। সুশাসন প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠা হবে। জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার মতোই নেতৃত্ব উঠে আসুক সারা দেশে, এই কামনা রইল। অনেক সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।